বিদ্যাকে মারতে গেলে থানার বড়বাবুকে মিডিয়ার সামনে উচিত শিক্ষা দিল বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে রাজরূপ তোষাকে অপমান করলে তখন তোষা সেখান থেকে চলে যায়। তখন পিহু রাজরূপকে বলতে থাকে, আপনি দিদির কথায় কিছু মনে করবেন না প্লিজ। আর আমি আপনার কথাগুলো শুনে অনেক খুশি হয়েছি। আজকে আসছি। আর এটা জেনে ভালো লাগলো যে একজন একজন আমাদের বিদ্যার পাশে আছে। কেউ তোর পাশে নেই। আপনি যেহেতু ওর পাশে আছেন তাই আপনাকে দেখে আমার অনেক ভালো লাগলো। তখন দেখা যায় এই কথা শুনে রূপ বলতে থাকে, আমি বিদ্যার পাশে বরাবরই ছিলাম, কিন্তু ওর পাশে কাউকে প্রয়োজন নেই। ও একাই যথেষ্ট। ও যদি একবার সুস্থ হয়ে উঠে না, এবার সবাইকে দেখে নেবে। এরপরে দেখা যায় পিহু চলে যায়। তখন রাজদীপ রূপকে বলতে থাকে, কি ব্যাপার রূপ, তুমি এভাবে আমার গেস্টদের অপমান করলে কেন? অপমান করার মানেটা কি বলো তো? তুমি কোন ভিত্তিতে তুমি আমার গেস্টদের সঙ্গে এরকম ব্যবহার করলে, আমি কি জানতে পারি? তখন রূপ বলতে থাকে, হ্যাঁ জানতে পারো, কিন্তু কিন্তু তুমি এটা কি করছো? তুমি তোমার নিজের ছেলের জীবনটা নিয়ে খেলা করছো। নিজের ছেলের জীবনটা জুয়ার তাস বানিয়ে ফেলেছো। তুমি বুঝতে পারছো না যে তুমি রিতকে দাবার গুটি হিসেবে ব্যবহার করছো। এভাবে জীবন চলে না। তোমাকে যদি তোমার তোমার ভালোবাসার মানুষকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করতে বলা হয়, তুমি কি করবে? তুমি কি রাজি থাকবে বলো তো? তবে কেন রিতের উপর এই দায়ভারটা চাপিয়ে দিতে চাইছো বলো তো দাদা? এদিকে দেখা যায় শ্রাবণ তার দলবল নিয়ে কলেজে আসে। কলেজে এসে দেখতে পায় প্রত্যেকটা ক্লাসরুম তালা দেওয়া, আর প্রত্যেকটা হস্টেলের রুম গুলো তালা দেওয়া। তখন এই কথা শুনে নিপুণ বলতে থাকে, তবে তো মনে হচ্ছে খবরটা ভুয়ো নয়। খবরটা একদম ঠিক যে হোস্টেলে কেউ নেই। আসলে আসলে ওদের যে মাথা সেই তো হসপিটালের বেডে। ওরা ভয়ে পেয়ে হয়তো বা হস্টেল খালি করে দিয়ে চলে গেছে, যাতে মার খেতে না হয়, কোনোভাবে আমাদের হাতে বন্দি না হতে হয়। আর তখন নিপুণ বলতে থাকে, দরজাটা ভাঙতে হবে। এরপরে দেখা যায় শ্রাবণ ও নিপুণ দুজনে দরজাটা ভাঙার জন্য লাঠি দিতে থাকে। তখন শ্রাবণ বলতে থাকে, কোনোভাবে দরজাটা ভাঙতে হবে, কিন্তু কিভাবে ভাঙবো? তুই লাঠি দিতে থাকে, এমনিতেই হয়তো বা ভেঙে যাবে। এরপরে দেখা যায় দরজা ভেঙে ভিতরে ঢুকলে তখন শ্রাবণ বলতে থাকে, এখানে তো কেউ নেই। সত্যি সত্যি পুরো হস্টেলটা ফাঁকা। এরপরে দেখা যায় নিপুণ বড়বাবুকে ফোন করে বলতে থাকে, বড়বাবু আমরা অ্যাকশন শুরু করে দেবো। তবে আপনি বুলডোজারটা পাঠিয়ে দিন, কারণ পুরো হোস্টেলটা ফাঁকা আছে। আমরা এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। আমরা বেরোলেই আপনি বুলডোজার ছুটতে শুরু করবেন। এরপরে দেখা যায় রাজদীপ চ্যাটার্জি ফোন করে নিপুণকে বলতে থাকে, কি ব্যাপার নিপুণ, ওদিকে খবর কি? ওদিকে কি হলো? তখন নিপুণ বলতে থাকে, হস্টেলটা একদম ফাঁকা। তখন এই কথা শুনে রাজদীপ বলতে থাকে, ব্যাপারটা কেমন যেন আমার খটকা লাগছে। এভাবে হস্টেল ফাঁকা হওয়ার মানেটা কি? এরপরে ফোন কেটে শ্রাবণকে ফোন করলে তখন শ্রাবণকে বলতে থাকে, কি ব্যাপার শ্রাবণ, এটা কি শুনছি? হোস্টেল নাকি পুরোটাই ফাঁকা? তখন শ্রাবণ বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, পুরো হস্টেল ফাঁকা। একটা একটা পোকাও নেই, এখানে কেউ নেই। ওরা সবাই হস্টেল খালি করে দিয়ে চলে গেছে। তখন এই কথা শুনে রাজদীপ বলতে থাকে, ব্যাপারটা কিন্তু আমার বেশ সন্দেহ হচ্ছে। মনে হচ্ছে এর মধ্যে কোনো ঝামেলা আছে, কোনো গড়বড় আছে। সাবধানে সাবধানে কাজগুলো করো, ঠিক আছে? তখন শ্রাবণ বলতে থাকে, ঠিক আছে, আমরা সাবধানে কাজগুলো করছি। এ বলে ফোনটা কেটে দেয় শ্রাবণ। এরপরে নিপুণ বলতে থাকে, তবে এবার আমরা বেরোলেই তো কাজটা শুরু হয়ে যাবে, তাই না? আর প্রফেসর দিদি, তুমি তো ভেবেছিলে যে তোমার ছাত্রছাত্রীরা তোমার হয়ে লড়বে, কিন্তু দেখো তো তোমার ছাত্রছাত্রীরা কতটা ভীতু। তুমি নেই আর ওরাও পালিয়ে গেছে। এই বলে যখনই বেরোতে যাবে তখন দেখা যায় সেখানে একটি সাইনবোর্ড টাঙানো। এটা দেখে ভয় পেয়ে যায় নিপুণ ও শ্রাবণ। তখন শ্রাবণ বলতে থাকে, এখানে এটা কে আনলো? যখন এলাম তখন তো এটা ছিল না। আর এই কথাগুলোই বা কে লিখলো? এটা কে লিখেছে তুমি কি জানো? তখন নিপুণ বলতে থাকে, আমি তো বুঝতে পারছি না। এটা এখানে কে নিয়ে এলো? এখানে কি কেউ আছে কি এখানে? আমরা তো কিছুই বুঝতে পারছি না। ব্যাপারটা কেমন যেন গরমেলে লাগছে। তখন শ্রাবণ বলতে থাকে, আমার মনে হচ্ছে এখানে কোনো গন্ডগোল হবে। এখানে কেউ হয়তো বা আছে। ঠিক তখনই দেখা যায় আড়াল থেকে বেরিয়ে আসে বিদ্যা বেরোতে বেরোতে বলতে থাকে, আমি তোর সম্পর্কে মা হই, কিন্তু তোর মতো সন্তানের আমার কোনো প্রয়োজন নেই। তোর মতো সন্তানকে আমি এক এক কোপে একদম একদম বলি দিয়ে দিব। এরপরে এ কথা শুনে
কথা শুনে ভয় পেয়ে যায় শ্রাবণ। শ্রাবণ বলতে থাকে, কে? কে কথা বলল? ঠিক তখনই দেখা যায় বিদ্যা বেরিয়ে এলে বিদ্যাকে দেখে অবাক হয়ে যায় শ্রাবণ ও নিপুণ। তখন শ্রাবণ বলতে থাকে, তুই তুই এখানে কি করছিস? তুই তো হসপিটালে শুয়েছিলি, তাই না? তখন নিপুণ বলতে থাকে, এই প্রফেসর বেবি, তুমি তুমি এখানে কেন এসেছো? এখান থেকে বেরিয়ে যাও। আমাদের আমাদের কাজটা আমাদের করতে দাও। আমাদের কাজে বাধা দিলে কিন্তু ঝামেলা করব, অনেক অনেক বড় ঝামেলা হবে। এখানে পুঁতে রেখে দেব। একবার মারতে পারিনি তো কি হয়েছে, এবার কিন্তু মেরে দেব। তখন এই বলে বিদ্যার মাথায় রিভলভার ধরলে তখন বিদ্যা বলতে থাকে, রিভলভারটা নামা নিপুণ, রিভলভারটা নামা। তখন দেখা যায় নিপুণ বলতে থাকে, একদম নামাবো না, এখানেই শুট করে দেব। তখন বিদ্যা বলতে থাকে, শুট করতে পারবি না শুট করতে, তাই বলছি না, রিভলভারটা নামিয়ে ফেল। তখন নিপুণ বলতে থাকে, 100% পারবো, অবশ্যই পারবো। এখানে চাইলে এক্ষুনি শুট করে দিতে পারি, এক্ষুনি শুট করে দেব। তখন বিদ্যা হাসতে থাকে আর বলতে থাকে, কিচ্ছু করতে পারবি না। তোর সেরকম কোনো ক্ষমতাই নেই, কারণ তুই আমার ক্ষমতাটা এখনো জানিস না। তখন বিদ্যাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে শ্রাবণ। শ্রাবণ মনে মনে বলতে থাকে, এ কি করে উঠে এলো? এই মেয়েটা কোন ধাতুতে করা? আমি তো কিছুই বুঝতে পারছি না। ছুরির আঘাতে তারপরে ওর প্রাণ বেঁচে গেল। এ তো কই মাছের জান। এভাবে ছুরির আঘাত খেয়ে তারপরে প্রাণ বেঁচে বাড়ি ফিরলো। এরপরে দেখা যায় নিপুণকে বিদ্যা বলতে থাকে, রিভলভারটা নামিয়ে নে নিপুণ, দেখ পিছনে দেখ। ঠিক তখনই পিছনে তাকিয়ে দেখে চারপাশে স্টুডেন্টরা ঘেরাও করে নিয়েছে। এটা দেখে শ্রাবণ নিপুণকে বলতে থাকে, নিপুণ, রিভলভারটা নামাও, তা না হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। কারণ দেখো চারপাশে স্টুডেন্টরা ঘেরাও করে আছে। এরা যদি সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে তবে কিন্তু আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। ঠিক তখনই নিপুণ রিভলভারটা নামিয়ে নেয় আর বলতে থাকে, প্রফেসর বিবি, আপনি এখানে কি করে এলেন? আপনাকে তো মারা হয়েছিল। তখন বিদ্যা বলতে থাকে, আমাদের মতো বিবিদের কখনো কখনো মরণ হয় না। আমরা যদি মরে যাই তবে আমাদের অসহায় মানুষগুলো কোথায় গিয়ে দাঁড়াবে বলতো? আমার মতো মেয়েরা যদি মরে যায় তবে আমার মতো আরো যে অসহায় মেয়ে আছে তারা কোথায় গিয়ে দাঁড়াবে? কার কাছে ন্যায় চাবে? তখনই শ্রাবণ বলতে থাকে, তুই এভাবে আমাদের বাধা দিতে পারিস না। ঠিক তখনই বিদ্যা শ্রাবণকে থাপ্পড় মারে আর বলতে থাকে, তোকে আগে থেকে এভাবে শাসন করাটা উচিত ছিল, কিন্তু কখনো শাসনটা করিনি। এই কারণে তুই আজকে এই পর্যায়ে চলে এসেছিস। তোর এখন হাতে বইপত্র নিয়ে পড়াশোনা করার কথা ছিল। আর তুই কি করছিস? কতগুলো অ্যান্টিসোশ্যালদের সঙ্গে মিলে নিজেকে সমাজ বিরোধীদের খাতায় নাম লিখিয়েছিস। ছি শ্রাবণ, ছি! তোকে এসবের সঙ্গে মানায় বলতো? নিজেকে নিজেকে তুই নিজের জায়গায় বসিয়ে বলতো, তুই যেখানটাতে দাঁড়িয়ে আছিস সেখানটাতে কি তোকে মানায়? তখন এ কথা শুনে তখন শ্রাবণ বলতে থাকে, কেন? তুই এসব কি বলছিস দিদি? তুই এসব কি বলছিস? আর তুই টিভিতে হলি কি করে? তুই তো মৃত্যুর সঙ্গে লড়াই করছিলি, তাই না? তখন এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, একটা একটা থাপ্পড়ে পুরো দিদি বেরিয়ে এলো। এরপরে যদি আরেকটা মারি তবে তো মারাতে শুরু করবি। এই বলে স্টুডেন্টদের হুকুম দিলে তখন স্টুডেন্টরা সবাই মিলে সবাইকে গুন্ডাদেরকে মারতে থাকে, শ্রাবণ ও নিপুণকে মারতে থাকে। ঠিক তখনই দেখা যায় থানার বড়বাবু অফিসারদের নিয়ে সেখানে আসে আর বলতে থাকে, আমি কিন্তু এখানে লাঠিচার্জ করতে বাধ্য হব। এই বলে যখন কেউ কথা না শোনে তখন বড়বাবু রিভলভার বের করে হাওয়ায় শুট করতে থাকে। এটা দেখে ভয় পেয়ে যায় স্টুডেন্টরা তখনই চুপ করে দাঁড়িয়ে পড়ে। এরপরে দেখা যায় বিদ্যাকে বড়বাবু বলতে থাকে, আপনার এত বড় সাহস, আপনি এভাবে ছাত্র সমাজকে জাগিয়ে তুলেছেন। তখন বিদ্যা বলতে থাকে, জাগাতে তো হতোই, ওদের অধিকার ওদেরকে বুঝিয়ে নিতে হবে না? আমি একা একা কিভাবে লড়াই করব বলুন? আমাকে তো ওদেরকে সঙ্গে নিয়ে লড়াইটা লড়তে হবে, তাই না? তখন দেখা যায় বড়বাবু বলতে থাকে, আপনি তো অসুস্থ ছিলেন, হসপিটালে ছিলেন, তবে আপনি এখানে কি করে এলেন? আপনি সুস্থ হলেন কি করে? তখন দেখা যায় এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, আপনাকে এত কিছু ভাবতে হবে না। এরপরে দেখা যায় বড়বাবু বিদ্যাকে থাপ্পড় মারতে যাবে। ঠিক তখনই বড়বাবুর হাতটা ধরে ফেলে বিদ্যা। বড়বাবুর হাত ধরে বলতে থাকে, "এই, দেখুন দেখুন সবাই দেখুন, একজন থানার ভারপ্রাপ্ত অফিসার একটা প্রফেসরের গায়ে হাত তুলছে। কারণ কারণ অ্যান্টি সোশ্যালদের আমার স্টুডেন্টরা
ধরে কেলিয়েছে এই কারণে, কারণ কারণ উনি ওদের সঙ্গে যুক্ত। রাজদীপ চ্যাটার্জি থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে নিজেকে নিজেকে এই কাজে নিয়োজিত করেছে। এ কথা শুনে সাংবাদিকরা নিউজ করতে থাকে যে মিস্টার রাজদীপ চ্যাটার্জি তবে কি থানার বড়বাবুকেও টাকা খাইয়ে এখানে এখানে এনেছে? উনি উনি তো দেখছি সবকিছু অ্যান্টি সোশ্যালদের পক্ষে কথা বলছে। উনি যে ওনার যেখানে সাধারণ জনগণের উপরে সঙ্গে থাকার কথা ছিল, কিন্তু উনি উনি তো সাধারণ জনগণের সঙ্গে নেই, উনি তো ওনাদের পাশে নেই, উনি তো রাজদীপ চ্যাটার্জির পাশেই আছে। এরপরে এদিকে এদিকে দেখা যায় রাজদীপ চ্যাটার্জি ভয় পেয়ে যায়, আর তখন তখন শ্রাবণকে ফোন করে। এরপরে দেখা যায় শ্রাবণের হাত থেকে ফোনটা কেড়ে নেয় বিদ্যা। ফোনটা কেড়ে নিলেই তখন ওপাশ থেকে রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, কি ব্যাপার শ্রাবণ, ওদিকে কি খবর, কাজটা হয়েছে? তখন বিদ্যা বলতে থাকে, হয়নি, কাজটা হয়নি। আপনি আপনি আমার কলেজ ভাঙবেন তো আমি আপনার বাড়িটা ভেঙে দেবো, এই কথাটা মাথায় রাখবেন। তখন এই কথা শুনে রাজদীপ বলতে থাকে, কে বলছো তুমি, এভাবে এভাবে কথা বলছো কেন? তখন বিদ্যা বলতে থাকে, প্রফেসর বেবি ওরফে বিদ্যা ব্যানার্জি, আপনি হয়তো নামটা আগে শুনেছেন। এই কথা শুনে রাজদীপ চ্যাটার্জি ভয় পেয়ে যায়। রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, তুমি ওখানে কি করছো, আর তুমি ওখানে গেলেই বা কি করে? তুমি তো হসপিটালে অবজারভেশনে ছিলে, তোমাকে তো কেউ দেখতে দিচ্ছিল না। তবে তবে তুমি ওখানে কি করে গেলে বিদ্যা? তুমি তুমি কথা বলছো না কেন? তখন বিদ্যা বলতে থাকে, আমি এখানে কিভাবে এলাম? আপনি যদি অভিনয় করতে পারেন, আপনি যদি নাটক করতে পারেন, তবে তো আমিও পারি, তাই না? আমি কেন পারবো না? আমি তো একটা মেয়ে, আমি তো অভিনয়ে সেরা হব। এ কথা শুনে রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, মানে কি, তুমি কি বোঝাতে চাইছো? তখন বিদ্যা বলতে থাকে, কিছুই বোঝাতে চাইছি না, যেটা সত্যি, যেটা ফ্যাক্ট সেটাই বলছি। আপনি একজন অসভ্য মানুষ। কারণ কারণ একটা একটা কলেজকে ভেঙে নিজের বিজনেসের কাজে লাগাতে চায় কজন বলুন তো? আপনার তো গর্ব করা উচিত যে আপনি একটা কলেজের কর্মকর্তা, সে কলেজে হাজার হাজার স্টুডেন্ট পড়ে। তবে তবে কেন এরকম করছেন বলুন তো? কলেজটা আপনার কোথায় দোষ করেছে? আর এটা টাকা কামানোর কোনো বিজনেস নয়, এটা হচ্ছে শিক্ষাদানের একটা জায়গা, যেখানে যেখানে হাজার হাজার শিক্ষার্থীরা পড়াশোনা করে অনেক বড় বড় অফিসার হয়, অনেক বড় বড় অনেক কিছু হয়। আর আপনি আপনি সেই শিক্ষা নিয়ে বিজনেস করতে চাইছেন? আপনার লজ্জা করছে না? তখন রাজদীপ বলতে থাকে, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো বিদ্যা, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। তখন বিদ্যা বলতে থাকে, বাড়াবাড়ি তো এখনো কিছু করিনি, কিন্তু এখন করব, সময় হয়ে গেছে। অনেক অনেক সহ্য করেছি, অনেক আপনাকে ছাড় দিয়েছি, কিন্তু এখন আর নয়। আপনি আপনি যেভাবে যেভাবে উঠে পড়ে লেগেছেন, এবার তো আপনাকে আপনাকে শাস্তি পেতেই হবে, তাই না? আপনাকে আর মিস্টার কাশ্যপ ব্যানার্জিকে। এই বলে ফোনটা কেটে দেয় বিদ্যা। তখন বড়বাবু বলতে থাকে, আমি আপনাকে ছাড়বো না, আপনি মিডিয়ার সামনে আমার নাম খারাপ করছেন তো, তবে আমি আপনাকে ছাড়বো না। তখন বিদ্যা বলতে থাকে, ও এমা, এরকম করে বলছেন কেন? আপনার মা বাবা হয়তো বা ছোট থেকে অনেক ইচ্ছে ছিল আপনি অনেক বিখ্যাত হবেন, আপনার ছবি বেরোবে পত্রিকায়, তাই তো এই কাজটা সম্পূর্ণ করে দিল প্রফেসর বিবি। কাল সকালে দেখবেন আপনার ছবিটা পত্রিকায় একদম একদম প্রথম পাতায় একদম একদম জ্বলজ্বল করছে। এরকম এরকম বিখ্যাত আর আপনি কখনো হতে পারতেন না। আমাকে তো থ্যাংক ইউ দেওয়া দরকার, তাই না? আপনাকে আমি বিখ্যাত করে দিলাম। তখন অফিসার বলতে থাকে, আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না, বাড়াবাড়ি করলেন, কিন্তু এই কথাটা মাথায় রাখবেন। তখন এই কথা শুনে বিদ্যা বলতে থাকে, বাড়াবাড়ি কি দেখেছেন? আরো আরো হবে বাড়াবাড়ি, আরো হবে। আপনারা যদি এখনো এখানে দাঁড়িয়ে থাকেন, তবে হয়তো আমার স্টুডেন্টরা আপনাদের সহ মারতে শুরু করবে। তখন দেখা যায় বড়বাবু বলতে থাকে, আমরা যদি বুলেট ছুড়ি, তবে তোমরা এখানে দাঁড়াতে পারবে, টিকতে পারবে? তখন বিদ্যা বলতে থাকে, আপনার কাছে কি এরকম কোনো আইন আছে? আপনাকে কি সরকার থেকে এরকম কোনো আইন দিয়েছে? তখন এই কথা শুনে ভয় পেয়ে যায় বড়বাবু। ঠিক তখনই পঙ্কজ খাসনবিকে এসে বলতে থাকে, প্রফেসর দিদি, সবকিছু ঠিকঠাক আছে তো? তখন বিদ্যা বলতে থাকে, এই যে দেখুন অফিসার, দেখুন এই যে বড়বাবু পঙ্কজ খাসনবিশ, এনাকে দেখে শিখুন। উনি হচ্ছেন পাশে পদ্মফুল হয়ে জন্মেছে। ওনার মতো সৎ অফিসার লাখে একটাও পাওয়া যাবে না, যেরকম অসৎ আপনি। এ কথা শুনে তখন শ্রাবণ বলতে থাকে, এখানে এখানে লেকচার দিতে এসেছে, লেকচার দেবে এখানে? এদিকে দেখা যায় রূপ রাজদীপকে বলতে থাকে, আমি আমি কিছুতেই তোমাকে তোমাকে আমার তোমাকে ফাগুনের সঙ্গে জুড়ে দিতে দিব না। এবারের বউ হয়ে ফিরবে বিদ্যা। বিদ্যা যতদিন বেঁচে থাকবে, এতদিন এতদিন রীতের সমস্ত দায়িত্ব বিদ্যার। কোনো কোনো ভাবে ফাগুনের না।